টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘের ঘনঘটা দেখা গেছে। দেশের উত্তরাঞ্চল ও এর আশেপাশের এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 20 এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার থেকে বিদায় নিতে শুরু করে। আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের দিকে প্রাক মৌসুমি বৃষ্টি বলয় ঝুমুল ধেয়ে আসছে। তাই আজ থেকে শুরু হওয়া বৃষ্টি বলয় 7 মে পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানা গেছে। এই সময় দেশের প্রায় 70 থেকে 80% এলাকায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। বছরের এই সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বাড়ে বজ্রপাতের ঝুঁকি, আর তাতেই প্রতি বছর ঝরে পড়ে শত শত প্রাণ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে গত 15 বছরে বজ্রপাতে 4335 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার পাশাপাশি এখনই দরকার কার্যকর সুরক্ষা ব্যবস্থা। লাইটনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণের পরামর্শ তাদের। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। এপ্রিল থেকে জুন অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের চৈত্র থেকে আষাঢ় সময়কালকে বজ্রপাত প্রবণ মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় বজ্রাঘাতে প্রাণহানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। চলতি বছরের 15 এপ্রিল একদিনেই দেশের 6 জেলায় বজ্রাঘাতে মারা যান 12 জন, আহত হন আরও অন্তত 12 জন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য, বাংলাদেশে প্রতি বছর গড়ে 84 লাখ বজ্রপাত হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, 2011 থেকে এ পর্যন্ত 15 বছরে বজ্রপাতে 4335 জনের মৃত্যু হয়েছে। প্রতি বছর বজ্রপাতে গড়ে প্রায় 300 মানুষ মৃত্যুবরণ করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির এক গবেষণা বলছে, বজ্রপাতের সর্বোচ্চ 29.62% ঘটনা ঘটে মে মাসে, জুনে ঘটে 24.68% এবং 21.42% হয় আগস্টে। হাওর অঞ্চলে কৃষকদের জন্য এই সময়টা সবচেয়ে ব্যস্ত মৌসুম। আকাশে মেঘ জমলেও ফসল তোলার তাগিদে মাঠেই থাকতে হয় তাদের। আর বজ্রপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষক। আবহাওয়াবিদরা বলছেন, গাছপালা কমে যাওয়ায় খোলা মাঠে মানুষ ও গবাদি পশুই সবচেয়ে উঁচু বস্তু হয়ে দাঁড়াচ্ছে। ফলে বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত করছে। বজ্রপাত আসার সময় সে টার্গেট করে উঁচু স্থান কোথায় আছে সেখানে সে হিট করবে। যদি লাইটনিং অ্যারেস্টার থাকে তখন সে কি করে অ্যারেস্টার তাকে আকর্ষণ করে, জিনিসটা আকর্ষণ করবে, অনেকে কি করে এটার মধ্যে দিয়ে সে মাটিতে চলে যায়। আর হাওড় অঞ্চলে একজন কৃষক যখন কাজ করে, অবশ্যই ধান গাছটা তার থেকে বড় না, সেই সবচেয়ে উঁচু। আর লাইটেনিং এর কাজটা হলো সবচেয়ে উঁচু স্থানে গিয়ে আঘাত করা। যেহেতু তাল গাছ নাই, আশেপাশে কোনো গাছ নাই যা আগে আঘাত করবে, কিন্তু কৃষকের উপরে গিয়ে পড়ে। তার মতে, দেশে বজ্রপাত নিরোধে প্রকল্প থাকলেও ফল নেই। লাইটনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণের ওপরও জোর দেন তিনি। হাওর এলাকা প্রচুর পরিমাণ খালি জায়গা, নির্দিষ্ট স্থানে স্থানে আমাকে শেল্টার তৈরি করতে হবে, কনক্রিটের বিল্ডিং তৈরি করতে হবে। নাম দিতে পারি আমরা ওই লাইটেনিং শেল্টার বা লাইটেনিং থেকে সেভ করার জন্য যে শেল্টারগুলো, তো কৃষকরা আশেপাশে অনেকগুলো থাকবে, যার কাছ থেকে দূরত্ব যত কাছে হয় সে সেখানে গিয়ে আশ্রয় নেবে। এছাড়া সরকারের পক্ষ থেকে কার্যকরী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শও তার। জুলিয়া তানহা, 71, ঢাকা। দর্শক, আবহাওয়া অফিসে আছেন সহকর্মী জুলিয়া তানহা। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তানহা, একটু জানতে চাই, এই স্বস্তির বৃষ্টির কি খবর আপনার কাছে রয়েছে, আর আবহাওয়ার পূর্বাভাস এই কয়েকদিনের, আগামী কয়েকদিনের আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত একটু জানাবেন। ন্যান্সি, আপনি নিশ্চয়ই জানেন যে দেশে 21 জেলার ওপর দিয়ে, ঢাকা সহ 21 জেলার ওপর দিয়ে কিন্তু টানা 4 দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং মৃদু থেকে মাঝারি এই তাপপ্রবাহ। এবং আপনাকে একটি কথা বলে দিতে চাই, সেটা হলো আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে দীর্ঘ তাপপ্রবাহের পরে কিন্তু অবশেষে একটি স্বস্তির পূর্বাভাস তারা দিয়েছেন। তারা যেটি বলছেন যে সন্ধ্যার মধ্যে দেশের 6 অঞ্চল, বিশেষ করে রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেটে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার
কিলোমিটার বেগে একটি অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই তারা জানিয়েছেন। এবং এসব এলাকার নৌবন্দরগুলোকে কিন্তু 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ন্যান্সি, যেটি আসলে বলছিলাম যে এই বৃষ্টি কতটুকু আশীর্বাদ হবে তার থেকে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি আগাম বন্যার সম্ভাবনাও কিন্তু, আগাম বন্যার আশঙ্কাও কিন্তু আসলে তারা করছেন, যেটি আমাদেরকে আর কি তারা বলেছেন। এবং আপনাকে যদি রাজধানীর চিত্র একটু বলতে চাই যে আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস যেই তাপমাত্রা রেকর্ড করেছে সেইখানে কিন্তু ঢাকার তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং এখন যদি আমি বলি এখন কিন্তু ঢাকার তাপমাত্রা আছে 33 ডিগ্রি সেলসিয়াস, যেটা ফিলস লাইক অর্থাৎ অনুভূত হচ্ছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং গতকালকেও কিন্তু ঢাকার তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, মূলত 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই কিন্তু তাপ প্রবাহের আওতাভুক্ত হয়ে যায়, যেমনটি আর কি আবহাওয়া অফিস আমাদেরকে বলেছে। এবং সেইটি হিসাব করলে ঢাকায় কিন্তু আজকেও তাপ প্রবাহ চলছে 36.5 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু গতকালকে ছিল। এবং গত 24 ঘন্টায় ঢাকায় কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই ন্যান্সি, যে এখন পর্যন্ত চলতি বছরের এই সময় পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে রাজশাহীতে। এবং আপনাকে আরেকটি তথ্য দিতে চাই ন্যান্সি, যে যেহেতু 6 বিভাগীয় অঞ্চলে কিন্তু একটি বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি আশঙ্কা করা হয়েছে, আপনাকে যেটি বললাম যে একটি আগাম বন্যার আশঙ্কা তারা করেছেন। এবং এটি সূত্র ধরেই পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি বলা হয়েছে যে হাওর অঞ্চলে যেই বড় মৌসুম চলছে, হাওর অঞ্চলের কৃষকরা যেন আগেই তাদের ধান কেটে নিয়ে যায়, এমনটি তারা তাদেরকে সতর্ক করেছেন। এবং ন্যান্সি, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমরা আপনার সাথে যুক্ত হব। তানহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তানহা আমাদেরকে আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাসের বিস্তারিত জানাচ্ছিল। একদিনের সফরে সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, মেডিকেল কলেজ নির্মাণ কাজের উদ্বোধন ছাড়াও তিনি অংশ নেবেন দলীয় জনসভায়। প্রধানমন্ত্রীর আগমনে বদলে যাবে শার্শার উলাসী যদুনাথপুর খালটি। তাই দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত নেতাকর্মীরা। এস.এম. ফরহাদ ও মুসলিম উদ্দিন পাপুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবারের সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ঐতিহাসিক শার্শার উলাসী যদুনাথপুর খালের পুনঃখনন এবং 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। তিনি পরিদর্শন করবেন ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, বিকেলে শহরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নতুন উন্নয়নের প্রত্যাশায় রয়েছেন যশোরবাসী। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যশোরের 500 বেডের হসপিটালের উন্নীতকরণ, সেটি উনি 2 মাসের মধ্যেই বাস্তবায়ন করছে। হসপিটালটি যদি পূর্ণাঙ্গ রূপ লাভ করে তাহলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসার নগরী হিসেবে যশোর পরিগণিত হবে। তারেক রহমানের এই আগমন আমাদেরকে একটি ভালো সাংগঠনিক কাঠামোর দিকে পৌঁছে দিতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি শেষ, চলছে ব্যাপক প্রচার ও স্বাগত মিছিল। মাঠ পর্যায়ের কাজও প্রায় শেষ, আমাদের প্রচারণার কাজ চলছে। এখন আমরা যেহেতু একাধিক প্রোগ্রাম আছে সেসব জায়গাগুলো, ভেন্যুগুলো দেখছি। আমাদের আশা করি যে অত্যন্ত ভালো পরিবেশে আমাদের প্রোগ্রাম হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা শার্শা, বিশেষ করে উলাসী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অবহেলায় মৃতপ্রায় ঐতিহাসিক খালটি পুনঃখননের উদ্যোগে এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। শার্শাবাসী আবেগ আপ্লুত। শার্শার মানুষ জনাব তারেক রহমানের এই আশা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। সবাই যেন একটা শ্বাস রবে আছে, যে ভালো লাগছে যে আমাদের গ্রামে একটা প্রধানমন্ত্রী আসবে। শহীদ রহমান ওনার উদ্যোগে এলাকাটা সুন্দর হয়েছে এবং ওনার ছেলে আবার আসছে, আমরা অত্যন্ত আনন্দিত। খালটি সচল হলে কৃষি, সেচ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খোদ পানি সম্পদ প্রতিমন্ত্রী। এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলোর জন্য আমরা আগামী দিনে
এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি। 1977 সালের 30 এপ্রিল উলাশী খালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকেই এর নাম হয় জিয়া খাল। আল ইমরান, 71। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপু। পাপ্পু, একটু জানতে চাই প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি কেমন দেখছেন? খাল খনন সহ তিনি আসলে কি কি কর্মসূচিতে অংশ নেবেন বলে আপনারা জানতে পেরেছেন? ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, বাবার স্মৃতি বিজড়িত সেই খালটি পুনর্নয় গঠন এবং খননে আগামীকাল 27 এপ্রিলে যশোর 779 গ্রামে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশে কৃষি বিপ্লব এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে পরিচিত যশোর সাতসা ও উপজেলার উলুশী যাদবনাথপুর খালটির দীর্ঘ 5 শতক পুনরায় ফিরে পেতে যাচ্ছে। প্রায় 50 বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের যেভাবে নিজ হাতে কোদাল তুলে নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, ঠিক সেই ঐতিহাসিক ধারাবাহিক আগামীকাল 27 এপ্রিল ও মিত্র প্রায় এই খালটির পুনরায় কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আপনাকে আমি একটু ঘুরে দেখাচ্ছি পিছনের অবস্থাটি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কেন্দ্র করে গোটার সাতসা, বিশেষ করে উলুশী এলাকায় এখন উৎসবমুখে পরিবেশন বিরাজ করেছেন, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং হয়েছে এবং কার্যক্রম প্রায় শেষের দিকে। এলাকায় সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে। এবং এখানে আমি দেখতে পেরেছি যে সেনাবাহিনীর অফিসার দেখেছি, এসএসএফ এবং কুকুর দিয়ে পর্যবেক্ষণ বিভিন্ন জায়গায় সুন্দর করে এবং হয়েছে। এবং 1976 সালে যে 1 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি 1976 সালে 1 নভেম্বর রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে যশোর 700 উপজেলার বেতনা নদীর সংযোগ্য উলুশী যাদবপুর প্রায় 4 কিলোমিটার খালটি খননের উদ্বোধন করেন। তার আহ্বান সাড়া দিয়ে দলে দলে সাধারণ মানুষের স্বেচ্ছায় অংশ নেন এবং খাল খননের কাজে প্রায় 6 মাসের মধ্যে সফলতা সম্পন্ন হয়ে খননটি কার্যক্রম করেন। 1977 সালে 30 এপ্রিল খালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকে খালটি স্থানীয় জিয়া খাল নামে পরিচিত। তবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক, মুসলিম উদ্দিন পাপু আমাদেরকে জানাচ্ছিলেন যশোর থেকে প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি এবং একই সাথে প্রধানমন্ত্রী খাল খনন সহ যে সকল কর্মসূচিতে অংশ নেবেন তার বিস্তারিত তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। জ্বালানি তেলের সরবরাহ বাড়ার ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি কিছুটা কমতে শুরু করছে। পাম্পে 2-3 ঘন্টার অপেক্ষায় মিলছে জ্বালানি তেল। পাম্প মালিকরা বলছেন এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে তেলের মজুদ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। তেলের পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা তেল সংগ্রহে অপেক্ষায় থাকতে দেখা গেছে গ্রাহকদের। তেলের দাম বাড়ানো, সরবরাহ বৃদ্ধি এবং ফুয়েল পাস ব্যবস্থা চালু সহ নানা পদক্ষেপের পর কিছুটা ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন পাম্প মালিক ও গ্রাহকরা। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর আজকের কি অবস্থা সেটা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, একটু জানতে চাই আজকের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, দীর্ঘ লাইন কি চোখে পড়ছে কিনা, গ্রাহকরা কি বলছে? ন্যান্সি, আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তাদের যেই মজুদ থাকার কথা সেই মজুদ না থাকার কারণে তারা সরবরাহ বন্ধ রেখেছে এই মুহূর্তে। ডিপো থেকে নতুন করে তেলের গাড়ি আসার পর তারা আবার নতুন করে হয়তো তেল বিক্রি কার্যক্রম শুরু করবেন।
তো আজকে এখানে আসলে গত কয়েকদিন ধরে দৈনিক 13,500 লিটার অকটেন এবং দৈনিক 13,500 লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে পদ্মা মেঘনা ডিপো থেকে। এখানে আসলে আমরা প্রায় দেখি যে সকালবেলা এই সময়টাতে বন্ধ থাকে। তারা আসলে সারা রাত তেল সরবরাহ করার কারণে হয়তো এই সময়টাতে সরবরাহ বিক্রি করতে পারে না। আমরা যতদূর জেনেছি যে আসলে তারা এই সংকটের এই সময়টাতে গত 1.5 মাস ধরে প্রায় 9,000 লিটার করে অকটেন ডিজেল পেত। সেখানে গত 4-5 দিন আগে যখন বিপিসি নির্দেশনা দেয় যে 20% অকটেন এবং 10% ডিজেলের সরবরাহ বৃদ্ধি করার জন্য, তখন থেকেই কিন্তু তারা কিছুটা সরবরাহ বেশি পাচ্ছে এবং বেশি পাওয়ার কারণে এখন আগের তুলনায় যানবাহন চালকদের ভোগান্তি কিছুটা কমেছে। আপনি দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক মোটর সাইকেল এখানে আছে যারা অকটেনের জন্য অপেক্ষা করছে এবং কিছু মালবাহী গাড়ি আছে যারা ডিজেলের জন্য অপেক্ষা করছে। এছাড়া এখানে প্রাইভেট কার আছে, ব্যক্তিগত যে গাড়িগুলো সেগুলো আসলে অপেক্ষা করছে অকটেনের জন্য। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে আমরা গত 1 মাস 25 দিন ধরে যে সংকট দেখেছি ফিলিং স্টেশনগুলোতে, সেটা কিছুটা লাঘব হচ্ছে এবং পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। ন্যান্সি। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেকটাই স্বস্তির খবর জানিয়েছেন। দর্শক, রাকিব আমাদেরকে ফিলিং স্টেশনগুলোর আজকের অবস্থা জানাচ্ছিল। দর্শক, ইউজিসিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কথা বলছেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে। জন্য পরীক্ষা নিচ্ছেন। ডু উই হ্যাভ এনি কোঅর্ডিনেশন? আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, এই যে নিয়ারলি 20 লাখ এসএসসি সমমানের পরীক্ষার্থী, 20 লাখ এইচএসসি সমমানের পরীক্ষার্থী, প্রত্যেকের জীবন থেকে শুধু অ্যাডমিশন টেস্ট। এই কারণে আউট অফ দ্য সিলেবাস শেষ করার পরও আমরা জাতির কাছ থেকে 20+20 40 লক্ষ বছর আমাদের সিস্টেমের কারণে চলে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্ট থেকে চলে যাচ্ছে। আমরা কি একবারও খেয়াল করে দেখেছি? না। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি কখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। আমি সাংবাদিক প্রশ্নের উত্তর হয়তো কারিকুলাম সিলেবাস কখন আমরা শেষ করব এবং কখন আমরা দেব সেগুলি বলবো, কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব এরিয়া থেকে কিভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা যায়, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, এই ভাবনাগুলো কি আমাদের সকলের ভিতরে আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী একাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই মন্ত্রণালয়ে 16 দিনের যে মন্ত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই সময় আমি অ্যাডাল্টই ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে, তখন আমি ভিপি ছিলাম, ছাত্র নেতা ছিলাম, আমার বয়স কম ছিল না।